তো আমরা এইমাত্র ফাটাতে আমাদের হোমস্টেতে পৌঁছালাম, যেখানে আমাদের ব্যাগপত্রগুলো রাখা ছিল। শরীর প্রচন্ড টায়ার্ড আছে, এখন আমরা মোটামুটি একটু ফ্রেশ হয়ে নিলাম। এরপর এখান থেকে বেরিয়ে যাব বদ্রীনাথের উদ্দেশ্যে, এবং এরপর প্ল্যান আছে বদ্রীনাথ, মানাগ্রাম এগুলো। তো চলো আজকের একটা নতুন দিন, নতুন ভাবে নতুন ব্লগটা শুরু করি, এবং ক্লান্তি পরিশ্রম সবকিছু মুখে নিয়ে চলো মহাদেবের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করি। তো বন্ধুরা, আবার একটা নতুন দিন নতুন ব্লগের সাথে আমরা আজ চলেছি ফাটা থেকে উকিমঠ হয়ে বদ্রীনাথের উদ্দেশ্যে। আর আগের ভিডিওগুলো তোমরা যদি দেখে না থাকো তো অবশ্যই দেখো, এবং ভালো লাগলে ফলো, শেয়ার, লাইক এগুলো যেন করো। আর আমাদের যে উত্তরাখণ্ড ট্রিপ চলছে, সেই উত্তরাখণ্ড ট্রিপের আজ 6 নম্বর দিন। তো এই 6 নম্বর দিনের শুরুটা হলো ফাটার থেকে। গতকাল আমরা ফাটা আসতে পারিনি, কারণ আমাদের বাইকগুলো সোনপ্রয়াগ পার্কিং এ ছিল, এবং আমাদের যেহেতু উপর থেকে নামতে দেরি হয়ে গেছিল, তাই গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগ পুলিশ আসতে দেয়নি, কারণ রাত 8টার পর ওই রাস্তা বন্ধ হয়ে যায়। আর বিশেষ করে এখন ল্যান্ডস্লাইড হচ্ছে, যে কারণে কোনোভাবেই আসতে দিল না অনেক রিকোয়েস্ট করার পরেও। তো তারপরেও আমরা ওখানে একটা রুম নিয়ে থেকে যাই, কিন্তু ওখানে রুম রেন্ট অনেক বেশি। আমাদের 4 জনের জন্য প্রায় 1700 টাকা আমাদেরকে ভাড়া দিতে হয়েছে একটা রাত স্টে করার জন্য। তো যেহেতু আমরা বিপদে পড়েছিলাম, সেহেতু কিছু করার নাই। তো আজকে সকালে আমরা গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগ হেঁটে আসি, এবং সোনপ্রয়াগ পার্কিং থেকে আমাদের বাইক নিয়ে আমরা পৌঁছে যাই ফাটাতে। এবং ফাটাতে যেখানে আমাদের ব্যাগপত্র সমস্ত কিছু রাখা ছিল, সেগুলো সব নিয়ে প্যাকিং করে আমরা এখন বেরিয়ে পড়েছি বদ্রীনাথের উদ্দেশ্যে। এখন বাজছে সকাল 8:30। তো অনেকটাই লেট হয়ে গেল, এবং আমাদেরকে আজকে জার্নি করতে হবে প্রায় 194 কিলোমিটার। তো এই 194 কিলোমিটার যাত্রার পরে আমরা বদ্রীনাথ পাবো, এবং আমরা ভেবে রেখেছি যে আজকে মানাগ্রামে স্টে করব। মানাগ্রাম যেখানে স্বর্গের জল যেখান দিয়ে প্রবাহিত হয়, বা স্বর্গের দরজা যেখানে আছে, তো সেই জায়গাগুলো আমরা ভিজিট করব। তো এখন জাস্ট এখানে নেটের একটু প্রবলেম চলছে, যার কারণে আমার ম্যাপটাও ঠিকঠাক কাজ করছে না। তো কাল পর্যন্ত আমি এখানে জিও 5G পেয়েছি, আজকেও জিও 5G রয়েছে, বাট নেটটা কাজ করছে না কেন আমি ঠিক বুঝতে পারছি না। এবং কালকে রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে এখানে, যার জন্য রাস্তাগুলোর অবস্থা এরকম হয়ে গেছে। আর এইগুলো সবই ল্যান্ডস্লাইড জোন, যখন তখন ল্যান্ডস্লাইড হতে থাকে। এমনকি কেদারনাথ থেকে যখন আমরা আজকে আসছিলাম নিচেতে আসার জন্য, মানে গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগের রাস্তাটাতে, হঠাৎ করে এক জায়গাতে ল্যান্ডস্লাইড শুরু হয়ে যায়। তো পূজার পায়ের সামনে দিয়ে একটা পাথর বেরিয়ে যায়, আমার সামনে দিয়ে বেরিয়ে যায়। তো খুব বেঁচে গেছি। যাই হোক, মহাদেবের আশীর্বাদে, মহাদেবের কৃপায় আমরা ভালোভাবেই নিচেতে পৌঁছাতে পেরেছি, সেরকম কোনো অঘটন ঘটেনি। এবং কালকে ল্যান্ডস্লাইডের পরে যাত্রা কিছুক্ষণের জন্য বন্ধও করে দিয়েছিল, এবং আমি এখানে এসে যা অবজার্ভ করলাম, হাঁটার পরিবেশ এখানে নেই। তার থেকে বেটার অপশন হেলিকপ্টারে যাওয়া। আর হেলিকপ্টারের ভাড়াটাও খুব একটা বেশি নয়। যে পরিমাণ ভাড়া ঘোড়া রয়েছে, বা যারা পিট্টু রয়েছে তাদের যে ভাড়া রয়েছে, তাদের তুলনায় অনেকটাই কম। তো তোমরা যদি কেদারনাথ ভিজিট করতে চাও, আমি সাজেস্ট করব তোমরা হেলিকপ্টারে যাও। আর তোমাদের যদি সত্যি ট্রেক করার ইচ্ছা থেকে থাকে, তাহলে তোমরা তুঙ্গনাথ ট্রেকটা করতে পারো, কারণ ওখানে ভিড় কম আর রাস্তাটাও কম। সেখানে তোমরা একটা ট্রেকের আনন্দও নিতে পারবে, এবং পরিবেশকে উপভোগ করতে পারবে। আর কেদারনাথটা হেলিকপ্টারে গিয়ে সেইভাবে তোমরা এনজয় করতে পারবে। এটা হলো আমার সাজেশন। এরপরেও যদি তোমাদের কারো ইচ্ছা থাকে ট্রেক করার, অবশ্যই করতে পারো, আমি সেখানে মানা করছি না বা বারণ করছি না। আমার সাজেশন হলো, এখানে ঘোড়ারা যে পরিবেশ তৈরি করেছে, সেই পরিবেশে মানুষের পক্ষে হাঁটাটা খুবই কষ্টসাধ্য। আমরা ভেবেছি যে উকিমঠে একবার ব্রেক নেবো। উকিমঠ সেই জায়গা যেখানে যে 6 মাস কেদারনাথ এবং বদ্রীনাথের দরজা বন্ধ হয়ে যায় শীতকালে। সেই টাইমে মহাদেবের নিয়মিত পুজো এই উকিমঠেই হয়ে থাকে। এই উকিমঠে রয়েছে ওমকারেশ্বর মন্দির, যেখানে মহাদেবের পুজো হয়ে থাকে 6 মাস। তো আমরা সেই মন্দিরটা আজকে ভিজিট করে সোজা বেরিয়ে যাবো বদ্রীনাথের উদ্দেশ্যে। তো এই মুহূর্তে ঠান্ডা ভালোই লাগছে, আর সকালবেলার পরিবেশটাও খুব সুন্দর। সূর্য উঠেছে এবং রোদ ঝলমলে পরিবেশ। এবং পাহাড়ের পরিবেশ তোমরা সকলেই জানো যে যখন তখন পরিবর্তন হয়ে যায়, এটা পুরোপুরি পরিবর্তনশীল। তুমি এখন দেখছো একরকম, আধ ঘন্টা 1 ঘন্টা পরে দেখবে আরেক রকম। তখনই ঠান্ডা করবে, তখনই গরম করবে, তখনই বৃষ্টি হবে। মানে এক অদ্ভুত টাইপের পরিবেশ। এখানে কোনো যে আমাদের সমতল ভূমিতে যেটা হয়, যে সিজনে বৃষ্টি হয়, যে বর্ষাকালে বৃষ্টি হয়, গ্রীষ্মকালে গরম করে, শীতকালে ঠান্ডা করে, এখানে কিন্তু ওরকম কোনো পরিবেশ নেই। এখানে একদম 6টা ঋতুই তুমি কন্টিনিউ একটা দিনেই দেখতে পাবে। সব থেকে আরেকটা বড় সমস্যা আমাদের যেটা সম্মুখীন হতে হয়েছে, সেটা হলো যখন আমরা অত্যধিক হাইটে ছিলাম, ফাটাতে ছিলাম বা কেদারনাথে ছিলাম, সেই পরিবেশগুলো একটু স্যাঁতসেঁতে ধরনের। মানে আমরা জামা কাপড় যেগুলো পরে রয়েছি, সেগুলো মনে হচ্ছে যেন ভিজে ভিজে রয়েছে। মানে তুমি হাত দিলে তোমার হাতে এমনকি জলও আসবে, এতটাই ভিজে পরিবেশ। তো এইগুলো সম্মুখীন তোমাদেরকে হতে হবে। কোনো রেনকোট বা কোনো কিছুতেই সেগুলো আটকাচ্ছে না। তো এক্সট্রা জামা তোমরা ক্যারি করো, বা একদিন স্টে করে সেগুলোকে রোদে শুকিয়ে নেওয়ার ব্যবস্থা করো, নইলে কিন্তু তোমাদেরকে
অনেক সমস্যায় পড়তে হবে। আর আমরা যে হোমস্টেতে ছিলাম সেই দাদার ব্যবহার খুবই ভালো এবং দাদা খুবই হেল্পফুল এবং ভাড়াটাও অনেকটা কম। তো আমি সাজেস্ট করবো তোমাদেরকে, যদি তোমরা কেউ চাও আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে ফাটাতে থেকে যেতে পারো এবং ফাটার ভাড়াটা তুলনামূলক অনেকটাই কম। আমরা যে রুমটাতে ছিলাম আমরা 4 জন ছিলাম, 4 জনের ভাড়া লেগেছে পার ডে 1000 টাকা করে, যেটা এখানের পরিবেশ অনুযায়ী খুবই সস্তা। আর তোমরা এখন দেখতে পাচ্ছ উপর দিকে হেলিকপ্টার বেরোচ্ছে, আর কাল থেকে যেহেতু ওয়েদার একটু একটু ক্লিয়ার রয়েছে তাই হেলিকপ্টার যাত্রা প্রচুর পরিমাণে আবার শুরু হয়েছে। তো চলো এখন আর বেশি কথা বলবো না, রাস্তায় যেতে যেতে বাকি আরো তোমরা দৃশ্যগুলো উপভোগ করতে থাকো। আমরা খুবই একটা খারাপ ক্রসিং এর মধ্যে দিয়ে যাচ্ছি এবং উপর থেকে ঝর্ণা পড়ছে এবং নিচে রাস্তাটার অবস্থা খুবই খারাপ। তো সেই রাস্তাটা দিয়ে আমরা ক্রসিং করলাম। এখানে সিঙ্গেল ওয়ে হয়ে গেছে কারণ এখানে ধস নেমে রাস্তাটা পুরো নষ্ট হয়ে গেছে। কিছু কিছু জায়গায় একটু ভয় লাগছে কারণ আমাদের বাইকের সিসি অনেক কম, 125 সিসির বাইক নিয়ে আমরা পাহাড়ে চলাফেরা করছি এই মুহূর্তে। নিজেদের বাইকের উপর একটু কনফিডেন্স আছে তাই আমরা এতদূর আসতে পেরেছি। চলো মহাদেবের কৃপায়, মহাদেবের নাম করে আশা করছি বাকি জার্নিটাও আমরা কমপ্লিট করতে পারবো। তোমরা যা সামনের উপরের দৃশ্যটা দেখো, আমি জানি না ক্যামেরাতে কতটা ধরা পড়ছে কিন্তু দেখতে অসাধারণ লাগছে। সেই কেদারনাথ পাহাড় যেটা আমরা সামনে থেকে গিয়ে দেখেছিলাম সেটাও নিচের থেকে আমরা দেখতে পাচ্ছি তার চূড়ায় প্রচুর বরফ পড়েছে, প্রচুর। আমরা এরকম বরফ দেখতেই পাইনি। প্রচুর স্নোফল হয়েছে গতকাল রাত্রে, যার জন্য পাহাড়ের চূড়াটা পুরো সাদা হয়ে আছে, অসাধারণ লাগছে। আর বাঁদিকে বয়ে চলেছে মন্দাকিনী, কেদারনাথের থেকে যে নদীর সৃষ্টি হয়েছে। তো এই নদী ধরেই আমরা এখন এগোবো উকিমঠের দিকে। উকিমঠ থেকে বাঁদিকে যাব আমরা অলকনন্দার পাড় ধরে একদম সোজা বদ্রীনাথ। আর এই জাস্ট সিনিক বিউটি গুলো দেখতে দেখতে মন ভরে যাচ্ছে। আর নিচে যে খাদটা রয়েছে সেটা দেখলে উপর থেকে খুবই ভয় লাগছে, খুবই ভয়ঙ্কর একটা খাদ। ক্যামেরাটা বন্ধ করতে ইচ্ছা করছে না। তোমরা বাঁদিকে শুধু কেদারনাথ পাহাড়টাকে দেখো, অসাধারণ দৃশ্য। দেখো বাঁদিকের, এরপর দেখো সিনিক বিউটিটা কি অসাধারণ। আমি চেষ্টা করব ক্যামেরা জুম ইন করে যতটা সম্ভব তোমাদেরকে দেখানো যায়, বাট আমি জানি না যে কতটা তোমরা দেখতে পাবে ক্যামেরার মাধ্যমে। আর আমরা ক্যামেরার ভিডিওগুলো দেখেছি কিন্তু চোখের সামনে থেকে দেখে যে অনুভূতি আছে বা যে দৃশ্য চোখ দিয়ে আমরা দেখতে পাই, কোনো মোবাইল ক্যামেরা বা যত দামি ক্যামেরা হোক না কেন কোনো ক্যামেরাতেই সেই দৃশ্য ধরা যাবে না, এটা সম্ভব নয়। তো চলো, এখানে আবার কিছুটা রাস্তা খারাপ আছে, আবার ওয়াটার ক্রসিংও রয়েছে এবং বাইকে আমাদের প্রচুর লাগেজও রয়েছে, যার জন্য একটু কষ্ট তো হচ্ছেই, বাট ঠিক আছে। 125 সিসির জন্য এতটাও স্ট্রাগল হয়নি। তবু জানি না অনেক বড় বড় ইউটিউবাররা বা কন্টেন্ট ক্রিয়েটাররা সোশ্যাল মিডিয়াতে কেন বলে যে এইসব রাস্তা খুব ভয়ঙ্কর, আমার সেটা জানা নেই। তবে আমার এখনো পর্যন্ত সেরকম ভয়ঙ্কর কিছুই মনে হয়নি। যদি কারো 4-5 বছর বাইক চালানোর অভিজ্ঞতা থেকে থাকে তো অবশ্যই এখানে বাইক নিয়ে ভিজিট করতে পারবে, কিচ্ছু কষ্ট হবে না। আবার ওয়াটার ক্রসিং। এই মুহূর্তে আমরা গুপ্তকাশী ক্রস করছি এবং গুপ্তকাশীতে একটু জ্যাম রয়েছে। এই গুপ্তকাশী পেরোনোর পরেই আমরা চলে যাব বাঁ দিকে, সোজা রাস্তাটা চলে যাচ্ছে হরিদ্বারের দিকে, যেটি দিকে আমরা এসেছি। আর আমরা এখন চলে যাব বাঁ দিকে উকিমঠের দিকে, উকিমঠ হয়ে আমরা চলে যাব বদ্রীনাথ। আর এখান থেকে আমাদের উকিমঠের ডিস্টেন্স আছে 10 কিলোমিটার মতো। আমরা এখন ধীরে ধীরে নিচের দিকে নামছি এবং নদীটার যে ব্রিজ আছে মন্দাকিনীর উপরে, সেই ব্রিজ ক্রস করে আমরা আস্তে আস্তে আবার উপর দিকে উঠবো এবং উকিমঠে গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো, এটাই প্ল্যান আছে আপাতত। উকিমঠে ব্রেকফাস্ট করবো এবং ওমকারেশ্বর টেম্পল, যেখানে তোমাদেরকে একটু আগে আমি বললাম 6 মাস যে কেদারনাথের পুজো এখানেই হয়, মহাদেবের পুজো। তো এই জায়গাটায় প্রচন্ড জাম। গুপ্তকাশী জাস্ট শহরটা পেরোনোর পরেই প্রচন্ড রকমের রাস্তা খারাপ রয়েছে এবং এইখান থেকে আমরা বাঁ দিক নিয়ে নিলাম, বাঁ দিক দিয়ে আমরা যাচ্ছি উকিমঠের দিকে। আর এই সোজা রাস্তাটা বেরিয়ে গেল হরিদ্বারের দিকে। আমরা আবার সেই সিনিক বিউটি গুলো সামনে থেকে দেখতে পাচ্ছি। আমরা এই রাস্তা দিয়ে এখন ঢালে নামছি এবং পুরোপুরি ইঞ্জিন ব্রেক ইউজ করতে হচ্ছে কারণ এখানে বেশি ব্রেক ধরা যাবে না, ডিসপ্যাডে এবং ব্রেক শুতে চাপ পড়ে যাবে এবং সেগুলোতে ক্ষতি হয়ে গেলে আর গাড়ি আমরা চালাতে পারবো না। কিন্তু রাস্তাও খারাপ, আবার প্রচন্ড ঢাল এখানে রাস্তা, এটা একদম নদীর কোলে চলে গেছে রাস্তাটা, তাই অনেকটা ডাউন। তো যার কারণে গাড়ির স্পিড অটোমেটিক বেড়ে যাচ্ছে। আর কিছু কিছু জায়গাতে ল্যান্ডস্লাইডের জন্য সিঙ্গেল ওয়ে হয়ে আছে, তাই অপর দিক থেকে যাতে গাড়ি না ঢুকে যায় তার জন্য খুব নজর রেখে আমাদেরকে গাড়ি চালাতে হচ্ছে। এবং এই রাস্তাটা একটু রিস্কের আছে, খুব চোখ কান খোলা রেখে এই রাস্তাটাতে গাড়িটা চালাতে হচ্ছে। আর তোমরা যদি আরেকটু নেমে যে আরেকটা রাস্তা আছে উকিমঠ যাওয়ার, ওই রাস্তাটা দিয়ে যদি তোমরা যাও, যেটা রুদ্রপ্রয়াগ রয়েছে, রুদ্রপ্রয়াগ থেকে যে রাস্তাটা বাঁ দিকে ঘুরে যাচ্ছে ওই দিকে হয়ে গেলে হয়তো রাস্তাটা এতটা তোমরা খারাপ পাবে না, কিন্তু এটা আমরা একটু শর্টকাট নিয়ে নিলাম কারণ রুদ্রপ্রয়াগ হয়ে ঘুরতে হলে আমাদের প্রায় 100 কিলোমিটার আরো বেড়ে যেত। তো সেই কারণেই আমরা এই রাস্তাটা নিয়েছি। তো এই রাস্তাটা কিন্তু ততটাও কন্ডিশন ভালো নয়। তো আমরা এখন চলে এসেছি উকিমঠে, আর এই একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছি কারণ সকাল থেকে আমরা কোনো ব্রেকফাস্ট খাইনি। তো সেই জন্য আমরা এখন ব্রেকফাস্টের জন্য এখানে দাঁড়িয়েছি আর অর্ডারও দেওয়া হয়ে গেছে, এখন তৈরি হচ্ছে। আর তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যে ভিউটা শুধু দেখো, এই রেস্টুরেন্ট থেকে বাইরের ভিউটা
দেখো চারিদিকে সৌন্দর্য পুরো মুগ্ধ করে দিচ্ছে, মেঘগুলো পুরো পাহাড়ের কোলে এসে ঘিরেছে। আর ওইখানে ছিল গুপ্তকাশী, ওটা আমরা পেরিয়ে এলাম, একটা পাহাড় থেকে ক্রস করে পেরিয়ে আমরা আবার এই পাহাড়ে এলাম, এটা হচ্ছে উকিমঠ। এদিক দিয়ে আমরা এখন যাব বদ্রীনাথ ধাম। তো এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে আমরা এখন নিচে নামলাম। এই যে হেয়ারপিন বেন্ডসগুলো দেখছো, এইদিকে এলাম। এবং এখানে যে ড্যামটা দেখছো, এটাই হলো মন্দাকিনীর উপরে একটা ড্যাম, এখানে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট রয়েছে। এবং এই যে ব্রিজটা রয়েছে সামনে, এই ব্রিজটা দিয়ে আমরা ক্রস করে আবার এই পাহাড়টাতে উঠে গেছি। তো ড্যামটা তোমরা উপর থেকে দেখো কি সুন্দর লাগছে, ড্যামে অনেকটাই জল স্টকও রয়েছে। এবং আমরা একদম উপরে অনেকটা উঠে চলে এসেছি, এবং এদিকে কিছু চাষবাসও হয় সেই রকম জমিগুলো রয়েছে। আর দূরে খুব সুন্দর সৌন্দর্য আমরা উপভোগ করতে পারছি। তো চলো আর বেশি কথা বলবো না, আমরা ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব বদ্রীনাথের উদ্দেশ্যে। আমাদের এখন খাবার চলে এসেছে, আমরা দিয়েছিলাম আলু পরোটা, আর এখানে একটু আচার টাইপের কিছু আছে, আর এখানে আছে মটর পনির। তো এটা দিয়ে আমরা এখন 3 জন খাচ্ছি, আর এদিকে এই দাদা খাচ্ছে ম্যাগি। তো চলো এখন ঝটপট ব্রেকফাস্টে করে নেওয়া যায়। তো এইখানে রাস্তাটা সত্যি একটু কষ্টকর, একটু ভয়ঙ্কর, কিন্তু দারুণ অভিজ্ঞতা দিচ্ছে। একদম ফিল্ড রোড যাকে বলে, এত টার্নিং আর এত ঢাল, রাস্তাটা এত নিচের দিকে। আমরা এর আগে পাঁচরাতু ভ্যালি যখন গেছিলাম, পাঁচরাতু ভ্যালির যে রাস্তাগুলো ছিল সেগুলো দেখে আমাদের দারুণ লেগেছিল। আমরা দেখো ওই উপরটাতে ছিলাম, ওই উপর থেকে পুরো একদম নিচে চলে এলাম, এখন আরো নিচে যাব আমরা। তো পাঁচরাতুর যে রাস্তাগুলো ছিল, সেই রাস্তাগুলো কি এমন ভয়ঙ্কর ছিল, তার থেকে অনেক গুণে ভয়ঙ্কর হচ্ছে এই রাস্তা। আর সামনে তোমরা এই জাস্ট সিনটা দেখো, ওই পাহাড়টার কোলে আমরা এতক্ষণ ছিলাম। কেদারনাথ হলো ওই পাহাড়টার কোলে। তো সেখান থেকে আমরা নিচে নামতে 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 এত দূর পৌঁছে গেছি। ও দৃশ্যগুলো কি সুন্দর লাগছে সামনে থেকে। আর আমাদের একটা সমস্যা হয়ে আছে, সেটা হচ্ছে আমাদের পারমিটটা বদ্রীনাথে ভুল করে আমি গতকালেরই করে ফেলেছিলাম, কিন্তু সেটা আমি আর চেঞ্জ করতে ভুলে গেছি, যার জন্য আমাদের কালকে আর এডিট করতে দেয়নি। তো আজকে জানি না যে আমাদেরকে ওখানে এন্ট্রি করতে দেবে কিনা, সেটাও একটা মনের মধ্যে ভয় রয়েছে। তো চলো দেখা যাক, যেতে যেতে সবই তোমাদের তথ্য দেবো, যে তোমরাও যদি এরকম ভুল করে ফেলো তখন তোমরা কি করবে না করবে। আর এখানে দেখো বাঁদিকের কাছে শাড়িটা কি সুন্দর লাগছে, মানে আমরা মনে হচ্ছে যেন একটা আলাদাই জগতে চলে এসেছি। এক কথায় সত্যি উত্তরাখণ্ডকে যে বলে যে স্বর্গ, সত্যি এটা স্বর্গ। আমরা আর একটু পরেই নদীটা ক্রস করব, এখন সেই নামতেই চলেছি। আর এইখানে দেখো একটা ব্যারেজ করা রয়েছে, জলটা স্টক করা রয়েছে, এখানে একটা পাওয়ার প্ল্যান্ট আছে। सृष्टि के उत्पत्ति से लेकर प्रलय के समाप्ति तक तेरी महिमा अपार है। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমরা আবার একটু এগিয়ে এসেছি, এবং এখানে ধস হয়েছে, যার জন্য রোডটা সিঙ্গেল ওয়ে হয়ে গেছে, একদিক করে গাড়ি বেরোচ্ছে। এখানে পগলেন লাগিয়ে কাজ করা হচ্ছে, রোডটাকে ক্লিয়ার করে রোডটাকে আবার নতুন করে করা হবে। তো এখানে বেশিরভাগ জায়গাতেই এরকম ছোটখাটো ধস হয়ে থাকে। দেখো ডান দিকে গাছগুলো কিভাবে ভেঙে পড়েছে পাথরের চাপে। এবং এখানে রাস্তাটা খুবই খারাপ, এখানে পুরোপুরি ইঞ্জিন ব্রেকের উপর ভরসা করে যেতে হবে। এইখানে এসে এই রাস্তা দিয়ে বাইক রাইড করে যে লেভেলের এক্সপিরিয়েন্সটা হলো, এই এক্সপিরিয়েন্স সমতল ভূমিতে চালিয়ে কখনোই হবে না। তবে হ্যাঁ, সমতল ভূমির যদি দীর্ঘদিনের অভিজ্ঞতা না থাকে, কখনোই পাহাড়ে বাইক নিয়ে রাইড করা উচিত নয়। এটাই আমার সাজেশন, বিশেষ করে উত্তরাখণ্ডের এইসব জায়গাগুলোতে। উকিমঠ হয়ে যে রাস্তাটা বদ্রীনাথের দিকে যাচ্ছে, ম্যাক্সিমাম জায়গাতেই রাস্তাটাতে ওয়াটার ক্রসিং রয়েছে, প্রচুর জায়গায় ধস হয়েছে, রাস্তা অনেক জায়গায় বসে গেছে। দেখো সামনে যে জায়গাটা দেখছো, রাস্তাটা এখানটায় বসে গেছে, দেখো গাড়িটা কোনো মতে উঠতে চাইছে না। আর প্রচুর পরিমাণে চড়াই এইখানে রাস্তাতে। সাইডের যে সিনিক বিউটি গুলো আমরা দেখছি, সেইগুলো দেখে অনেকটা মন ভরে যাচ্ছে। আর একটা সব থেকে বড় এখানে সমস্যার বিষয় হলো, এখানে যে লোকাল গাড়িগুলো রয়েছে, তারা যেহেতু এখানে দীর্ঘদিন ধরে অভ্যস্ত, তাই তারা খুব ভয়ঙ্কর ভাবে গাড়িগুলি চালাচ্ছে, এবং তাদেরকে বারবার আমরা সাইড দিয়ে দিচ্ছি। দেখো সামনের যে পাহাড়টা রয়েছে, সেই পাহাড়টার চূড়ায় মেঘ চলে এসছে, এবং সম্ভবত ওখানে বৃষ্টি হচ্ছে। আর আমরা ধীরে ধীরে ওইদিকে এগিয়ে যাচ্ছি, গিয়ে দেখা যাবে কি পরিবেশ। এখনো আমাদের রাস্তা 155 কিলোমিটার বাকি আছে। আমরা সকাল থেকে 35 কিলোমিটার মতো জার্নি করেছি। আর এই রাস্তাটাতে জোরে গাড়ি চালানো যাচ্ছে না, কারণ রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। ম্যাক্সিমাম জায়গাতে সিঙ্গেল ওয়ে, আর তাছাড়া আমাদেরকে একটা বড় জ্যামের মধ্যে পড়তে হয়েছিল। রাস্তার উপরে একটা বড় ট্রাক খারাপ হয়ে গেছিল, যার জন্য অনেক লম্বা একটা জাম পেরিয়ে আসতে হয়েছে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 11:30। আশা করছি 155 কিলোমিটার পৌঁছে যেতে পারবো। আর পাহাড়ি রাস্তাতে একদিনে 200 কিলোমিটার রাইড করাটাও কিন্তু একটা কষ্টসাধ্য ব্যাপার।
सृष्टि के उत्पत्ति से लेकर प्रलय के समाप्ति तक तेरी महिमा अपार है, तेरी शक्ति अनंत। अच्छा केदारनाथ महादेव तेरे चरणों में शरण लेकर हर पल तुझे याद करता, जीवन का मार्ग धरता। केदारनाथ महादेव अमर अनंत सत्य है, तेरी शक्ति से प्रेरित तेरी महिमा गाऊं। हर पल तेरा ध्यान जीवन की शांति देता, तेरी कृपा से प्राप्त अनंत आनंद मिलता। বন্ধুরা, ভয়ঙ্কর অফরোডিং আর তার সাথে প্রায় 180 ডিগ্রি টার্নিং আর তার সঙ্গে প্রায় 75 ডিগ্রি অ্যাঙ্গেলের চড়াই, মানে 1 নম্বর আর 2 নম্বর ছাড়া গাড়ি চালানোই যাচ্ছে না। আর আমাদের যাত্রাপথে ম্যাক্সিমাম গাড়িতে শুধু আমরা দেখছি ক্লাচ প্লেট পুড়ে গেছে এবং গাড়িগুলি রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে। এত ভয়ঙ্কর অফরোডিং এই রাস্তায়। রাস্তা ভালো, খুব কম জায়গাতেই খারাপ রয়েছে, কিন্তু যে চড়াই আর যা টার্নিং, মানে গাড়ির উপর প্রচন্ড, প্রেসার প্লেটের উপর প্রচন্ড চাপ পড়ছে। আমাদের ক্লাচ প্লেটেও হালকা হালকা গন্ধ আসছে, কিন্তু ওইটুকু গন্ধ এখন না মেনে নিতে হবে, কিছু করার নেই। এবং আমরা এই মুহূর্তে একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাইড করছি। सृष्टि के उत्पत्ति से लेकर प्रलय के समाप्ति तक तेरी महिमा अपार है, तेरी शक्ति अनंत। अच्छा केदारनाथ महादेव तेरे चरणों में शरण लेकर हर पल तुझे याद करता, जीवन का मार्ग धरता। केदारनाथ महादेव अमर अनंत सत्य है, तेरी शक्ति से प्रेरित तेरी महिमा गाऊं। हर पल तेरा ध्यान जीवन की शांति देता, तेरी कृपा से प्राप्त अनंत आनंद मिलता। गंगा की शीतलता, गिरजा का आलो, तेरे दर्शन में मिलता हर दुख का समाधान। तेरे प्रेम में खो जाऊं, तेरे भक्ति में मिलूं। केदारनाथ महादेव तेरे ध्यान में हूँ लिपटा। केदारनाथ महादेव अमर अनंत सत्य है, तेरी शक्ति से प्रेरित तेरी महिमा गाऊं। हर पल तेरा ध्यान जीवन की शांति देता, तेरी कृपा से प्राप्त अनंत आनंद मिलता। तेरे भक्ति में ही पाऊं अपने अस्तित्व का अर्थ। केदारनाथ महादेव तेरे दर्शन का अभिलाषा, तेरे संग में लीन हर पल तेरा गुण गाऊं। तेरे बिना अधूरा मेरा जीवन विफल है। केदारनाथ महादेव अमर अनंत सत्य है, तेरी शक्ति से प्रेरित तेरी महिमा गाऊं। हर पल तेरा ध्यान जीवन की शांति देता, तेरी कृपा से प्राप्त अनंत आनंद मिलता।
আমরা আস্তে আস্তে যেটা বলছিলাম এতক্ষণ 107A রোডটা আমরা কানেক্ট করছি এখানে, এবং এখান থেকে আমরা রাইট সাইডে টার্ন নেব। তো আমরা এখান থেকে রাইট সাইডে নিয়ে নিলাম এবং এখান থেকে প্রায় 1 কিলোমিটার আমাদেরকে যেতে হবে, তারপর আবার রাইট টার্ন নিয়ে আমরা মেন হাইওয়েটা হয়তো পাবো, বা হাইওয়েটা এইদিকে এরকমই চওড়া সেটাও হতে পারে, জানা নেই আমার ঠিক। আমরা এই মুহূর্তে 107A-তে উঠে পড়েছি। তো চলো ধীরে ধীরে এগিয়ে যাই এবং রাস্তার কোথায় কি কন্ডিশন রয়েছে না রয়েছে সবই তোমাদের বলবো। আর সামনে আবার একটু জাম রয়েছে। এই সোজা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোপীনাথ ধাম, আর আমরা এখন চামুলি ক্রস করছি। এখান থেকে এখানে মোটামুটি তোমরা সকল জিনিসপত্র পেয়ে যাবে, এমনকি ব্যাংকিং সুবিধাও এখানে রয়েছে। তো চামুলি একটা উত্তরাখণ্ডের চামুলি ডিস্ট্রিক্টের এটা মেন হেড অফিস এবং খুবই একটা বড় শহর। আর এখানে হাসপাতালও রয়েছে অনেক। অবশ্য এখানে দেখার বা সাইট সিন করা তেমন কিছুই নেই। এর উপরে রয়েছে তুঙ্গনাথ। তো তুঙ্গনাথ যেতে হলে তোমরা চামুলিতেও এসে থাকতে পারো। सृष्टि के उत्पत्ति से लेकर प्रलय के समाप्ति तक तेरी महिमा अपार है, तेरी शक्ति अनंत। अच्छा केदारनाथ महादेव तेरे चरणों में शरण लेकर हर पल तुझे याद करता, जीवन का मार्ग धरता। केदारनाथ महादेव अमर अनंत सत्य है। বন্ধুরা এখন আমরা গোপেশ্বরের কাছে চলে এসেছি এবং এখান থেকে ডান দিকে এই লোহার ব্রিজ ক্রস করেই আমরা চলে যাব বদ্রীনাথের দিকে। বদ্রীনাথ এখান থেকে আর 89 কিলোমিটার রাস্তা। আর এখন আমরা উপর দিয়ে বেরোচ্ছি, নিচে হচ্ছে অলকনন্দা নদী, প্রবল জলরাশি নিয়ে বয়ে চলেছে। আর এই নদীটাই তোমাদেরকে দেখিয়েছি যে রুদ্রপ্রয়াগে মন্দাকিনী যেটা কেদারনাথ থেকে বেরিয়ে এসেছে তার সাথে মিশেছে। এখন এরপর থেকে আমরা অলকনন্দার পার হয়ে আমরা চলতে থাকবো একদম বদ্রীনাথের উদ্দেশ্যে। আর এরপর থেকে আমাদের চড়াই শুরু হলো। তো চড়াইয়ের জন্য যেটা প্রথম নিয়ম, ক্লাচে হাত না দিয়ে গাড়িকে তুলতে হবে, তাই একদম কম গিয়ারে গাড়িটাকে তুলছি। একদম ওই যে তোমরা উপরের রাস্তাগুলো দেখতে পাচ্ছ ওই রাস্তাগুলোতে ধীরে ধীরে আমরা উঠবো এবং বদ্রীনাথের দিকে এগোবো। বদ্রীনাথ এখান থেকে তোমাদেরকে বললাম অলরেডি 89 কিলোমিটার রাস্তা। আর ডান দিকে দেখো অলকনন্দা, খুবই বড় টার্নিং, প্রচন্ড চড়াই। এরপর রাস্তাটা অনেকটাই উঠে যাচ্ছে উপর দিকে। আর একটু গিয়েই আমরা হাইওয়েটা পেয়ে যাব। হাইওয়েতে চড়াইটা এতটা হবে না, তুলনামূলক কম চড়াই আছে। তো চলো, আর 120 মিটার পরেই আমরা NH7টা নিয়ে নেবো। তো এখান থেকে আমরা বাঁ দিকে যাবো NH7 হাইওয়ে ধরে বদ্রীনাথের দিকে। আমরা উঠে পড়েছি হাইওয়েতে, এটা হলো NH7। এই রোডে 49 কিলোমিটার আমরা যাওয়ার পর লেফট টার্ন নেবো এবং এই রোডে যাওয়ার সময় হয়তো আমরা নন্দা দেবী দেখতে পাবো। নন্দা দেবী 1 বা 2 কোনো একটা হয়তো দেখতে পেতেও পারি। তোমরা সকলেই জানো যে আমরা যেভাবে কৈলাসকে ধরে থাকি যে আমাদের বাবা মহাদেবের বাসস্থান, ঠিক তেমনি নন্দা দেবীও হলো মা পার্বতীর বাসস্থান। এবং নন্দা দেবী সম্পূর্ণ কনভার্জন এরিয়াতে আছে, ওখানে কারোর প্রবেশের অনুমতিও নেই এবং ওখানে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিও রয়েছে। এছাড়াও নন্দা দেবী হলো একমাত্র পর্বত যেটা সম্পূর্ণরূপে ভারতের মধ্যে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ। আমরা জানি যে কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এদিকে K2 বা গর্ডন স্ট্রিন সর্বোচ্চ শৃঙ্গ, কিন্তু বর্তমানে গর্ডন স্ট্রিন রয়েছে পিওকেতে এবং কাঞ্চনজঙ্ঘা রয়েছে ইন্ডিয়া নেপাল বর্ডারে। কিন্তু যদি বলা হয় যে ভারতের মধ্যে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে সেটা হচ্ছে আমাদের নন্দা দেবী। এটা হলো ভারতের মধ্যে সম্পূর্ণরূপে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ। তো চলো, আমরা এখন মোটামুটি হাইওয়ে পেয়ে গেছি। এদিকে রাস্তা ভালো, খুবই সুন্দর রাস্তা। আর তোমরা দেখতে পাচ্ছ বাঁ দিকে বয়ে চলেছে অলকনন্দা, যেটা বেরিয়ে এসেছে বদ্রীনাথের পাশ হয়ে মানা গ্রামের পাশ থেকে, যেটা ইন্ডিয়াস ফার্স্ট ভিলেজ। আমরা সেটাও ভিজিট করব আজকে। তো অনেকদিন পর আবার হাইওয়ে দেখে খুব ভালো লাগছে গাড়ি চালাতে। আর আজকে সকাল থেকে প্রায় 100 কিলোমিটার 110 কিলোমিটার মতো আমরা সিঙ্গেল ওয়েতে ছিলাম। তো এখন আমাদের আর 87 কিলোমিটার বাকি আছে। এই হাইওয়ে ধরে আমরা এগিয়ে যাব এবং এই হাইওয়েটা চলে যাচ্ছে একদম মানা পাশের দিকে, যেটা তিব্বত বর্ডার বা চীন বর্ডার বলতে পারো। তো সেখানের পারমিট সহজে পাওয়া যায় না, তো আমরাও পারমিটের কোনো রকম চেষ্টাও করিনি, কারণ মানা পাশের দিকে যাওয়ার আমাদের কোনো ইচ্ছাও নেই এই মুহূর্তে। আমরা এখন মানা গ্রামটা ভিজিট করতে চাই এবং যেখানে সরস্বতী নদী পাতালে প্রবেশ করেছে বা যেখানে ভগবান বিষ্ণুর পায়ের ছাপ আছে, সেই সব জায়গাগুলো আমরা ভিজিট করতে চাই। বসুন্ধরা ফলস আমাদের লিস্টের মধ্যে আছে। তো চলো, যা দেখবো সবই তোমাদের দেখাবো। আমরা চোখের সামনে যে দর্শনগুলো করছি বা যে
দৃশ্যগুলো উপভোগ করছি। যতটা পারবো, যতটা সম্ভব চেষ্টা করছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার। অবশ্যই তোমাদের এই জিনিসগুলো ভালো লাগবে এবং আমাদের উত্তরাখণ্ড ট্রিপ কেমন লাগছে তোমাদের কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, ফলো, শেয়ার এগুলো করো, তাতে আমাদেরও ভালো লাগবে। আর আমাদের ইন ফিউচার বাইক নিয়ে অল ওভার ইন্ডিয়া ট্যুরের প্ল্যান আছে। এখনো পর্যন্ত নিজেদের কোনো পাসপোর্ট নেই যে বিদেশের কোনো স্বপ্ন আছে বা কিছু তোমাদেরকে আমরা এখন থেকে বলতে পারছি বা কিছু, সেটা নয়। যদি মহাদেব চায় বা কপালে যদি থাকে নিশ্চয়ই কোনো একদিন হবে। এখন আমাদের যে উত্তরাখণ্ড ট্রিপ, এই সিরিজটা তোমরা অবশ্যই ভালো করে প্রত্যেকটা ভিডিও দেখো। বন্ধুরা, আমরা জীবনে প্রথম টানেলে প্রবেশ করতে চলেছি, তো ভিডিওটা এনজয় করো। রাস্তা আসার পর বিষ্ণুপ্রয়াগের থেকে জাস্ট 20 কিলোমিটার মতো আগে এখানে 10 নেমেছিল, তাই রোড ক্লোজ হয়ে গেছে। সেখানে পরিষ্কার করার কাজ চলছে। আমরা জ্যামের মধ্যে পড়ে আছি, এখানে ফিরে আসতে গেলে আমরা যেতে পারবো। সেখানে কতক্ষণ কি দাঁড়ানোর পর আমরা ছাড়া পাই এখান থেকে। দেখো আমরা কোন নিচের থেকে উপরে উঠে এলাম, ওই দেখো নিচে অলকনন্দা বয়ে চলেছে, আর ওইখান থেকে আমরা উঠে এলাম। এইখান থেকে রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো আমরা আরও কিছুটা উপরে উঠবো। তো চলো, এখানে একটু ছোটোখাটো জাম রয়েছে, মনে হয় সিঙ্গেল ওয়ে দিয়ে গাড়ি পাস হচ্ছে। তো ওই জামটা থেকে বেরিয়ে যাই, তারপর আমরা একবার বিষ্ণুপ্রয়াগে দাঁড়াবো। বিষ্ণুপ্রয়াগে যেখানে ধৌলিগঙ্গা এবং অলকানন্দার মিলনস্থল, সেই প্রয়াগে একবার দাঁড়াবো। উপর থেকে যে ছবি তুলে আমরা সেখান থেকে বেরিয়ে যাবো। জাস্ট এইমাত্র বিষ্ণুপ্রয়াগ ধামে এসে পৌঁছালাম। এই হলো বিষ্ণুপ্রয়াগ ধামের গেট। আর এখানে ভগবান বিষ্ণুর মন্দির রয়েছে। আর এইখানেই হচ্ছে সেই সঙ্গম, যে সঙ্গমের কথা তোমাদেরকে আমি একটু আগে বলেছিলাম, যে যেখানে ধৌলিগঙ্গা, যেটা নন্দাদেবী থেকে বেরিয়ে আসছে, নন্দাদেবী পিক থেকে, এবং যে অলকানন্দা যেটা বদ্রীনাথ থেকে আসছে বা মানাগ্রাম থেকে আসছে বলতে পারো, এই দুটো নদীর মিলনস্থল হলো এই বিষ্ণুপ্রয়াগ। তো রাত অনেক হয়ে গেছে, যার জন্য আমি আর নিচে যেতে পারছি না। তোমরা দেখতে পাচ্ছ নিচে আমার সিঁড়িও আছে, এবং এখানে বাঁ দিক থেকে আসছে ধৌলিগঙ্গা। এই হলো ধৌলিগঙ্গা। তোমার দিনের আলো থাকলে আরও ভালো দেখাতে পারতাম, কিন্তু এখন অনেক অন্ধকার হয়ে গেছে, যার জন্য আর দেখাতে পারছি না। আর আমার ঠিক এই ডান দিক থেকে আসছে অলকানন্দা। এই ব্রিজটা এখন ভেঙে গেছে বলে বন্ধ করে দেওয়া হয়েছে, এত দূরে পেরে আর যাওয়াটা ঠিক হবে না। তো এই যে ব্রিজটা দেখছো, এটা দিয়ে আমরা ক্রস করলাম, এবং এই দিকে আসছে হচ্ছে অলকানন্দা। এই দুটোর মিলনস্থল বা সঙ্গমস্থল বলতে পারো। সঙ্গমস্থল হলো এই যে অংশটা, তোমাদেরকে একটু জুম করে দেখানোর আমি চেষ্টা করছি। এই যে এই অংশটা দিয়ে মিশে অলকানন্দা হয়ে চলে যাচ্ছে রুদ্রপ্রয়াগের দিকে। আর এই হলো বিষ্ণু ভগবানের মন্দির। খুবই সুন্দর শান্ত একটা পরিবেশ, এক অসাধারণ জায়গা। তোমরা চাইলে বদ্রীনাথ যাওয়ার পথে যে এই এত সুন্দর দৃশ্যের যে জায়গাগুলো রয়েছে, অবশ্যই তোমরা ভিজিট করো। আর এদিকে একটা ফুট ওভারব্রিজ রয়েছে, যেটা পুরোপুরি কেবেল ব্রিজ বলতে পারো। কেবেলের উপরে পুরো ব্রিজটা টিকে আছে। তো সেদিকেও হয়তো গিয়ে ব্রিজের বা নদীর সুন্দর দৃশ্য তোমরা উপভোগ করতে পারো। আর আমরা এই মুহূর্তে পুরোপুরি আর্মি এরিয়ার মধ্যেই রয়েছি। তো যাই হোক, চলো আমরা এখানে একটু টিফিন ব্রেক করে নিয়েছি। একটু টিফিন করে এখান থেকে জাস্ট 32-33 কিলোমিটার বদ্রীনাথ। তো সেখানে গিয়ে আজকে আমরা স্টে করব। তো চলো, বাকি বদ্রীনাথে আর রাত্রেবেলা এমনিতেও কিছু দৃশ্য সেরকম দেখানো সম্ভব নয়, তার ভিডিও করছি না, একদম রুমে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন যাচ্ছি মন্দির। দেখতেই পাচ্ছ মুখ চোখ সব কীরকমভাবে ঢাকা নিয়ে নিয়েছি, কারণ এত ঠান্ডা মানে বলে বোঝাতে পারবো না, পুরো কাঁপিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছ চারদিকের ভিউ, ওইদিকে ওরা যাচ্ছে, আর আমরা এখন যাচ্ছি বদ্রীনাথ যে মন্দির, সেই মন্দির দেখতে। চলো আর বেশি কথা বলবো না, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। তো এই রাস্তাটা যাচ্ছে মন্দিরের দিকে। আমরা
এতটা জার্নি করার পরেও মন্দির দর্শনে চললাম। এখানে বদ্রীনাথ মন্দিরটা হলো ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে। এখান থেকে বাঁ দিকে বদ্রীনাথ টেম্পল, তপ্তকুণ্ড, ব্রহ্মকপাল সমস্ত কিছু এদিকে আছে। তো আমরা এখন এদিকে ঘুরে গেলাম এবং এই রাস্তাটা একটু চড়াই আছে আর সারাদিন জার্নি করার পর আমাদের শরীরগুলো তোরা সাথ দিচ্ছে না, তাই একটু কষ্ট হচ্ছে। আর ঠান্ডাটাও এখানে প্রচণ্ডই রয়েছে। আর এখানে তপ্তকুণ্ড রয়েছে যেখান থেকে সব সময় গরম জল বেরোয়, তোমরা জানো সকলেই। তো আমরা তপ্তকুণ্ড এবং বদ্রীনাথ টেম্পল সব কিছু ভিজিট করবো। হচ্ছে বদ্রীনাথ মন্দির ঢোকার আগের পুরো মার্কেট, যেখানে তোমরা জামা কাপড়, সোয়েটার, খাবার দাবার, ওষুধ, তারপরে বিভিন্ন ধরনের প্রসাদ, প্রচুর এরকম দোকান তোমরা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর দোকান আছে, খাবারেরও দোকান আছে। আর এখানে অনেক যেগুলো তোমরা বাড়ি নিয়ে যেতে পারবে এরকম অনেক প্রসাদের দোকানও তোমরা পেয়ে যাবে। তো আমরা এখন এই রাস্তাটা ধরেই সোজাই নিচের দিকে নামতে যাচ্ছি। আমরা জানি না যে কতটা এখনো যেতে হবে। এই যে বাবা বিষ্ণুদেবের মন্দির, এটা হচ্ছে নারায়ণ দেব মানে বিষ্ণুদেবের মন্দির, যেটাই এখানে বদ্রীনাথ মন্দির নামে বিখ্যাত। দেখতেই পাচ্ছ পুরো মন্দিরটা দেখতে অসাধারণ লাগছে। আর সামনে প্রচণ্ড ভিড়, কারণ মনে হয় এখন আরতি হচ্ছে, সেই জন্য প্রচণ্ড ভিড়। তো আমরা এই জন্য এখানে এখন দাঁড়িয়ে আছি। দেখি যদি যেতে পারি তাহলে ওদিকে যাব, তাহলে এখান থেকেই আমরা বাবার দর্শন করব। মন্দিরের ঠিক নিচে হয়ে বয়ে যাচ্ছে অলকানন্দা নদী। প্রচণ্ড ঠান্ডা, বাট সত্যি ভিউটা পুরো অসাধারণ। এখানে ঘন্টা বাজছে। আর এই দিকের আমরা রাস্তা ধরে ব্রিজ, ওই যে ব্রিজ, ওখানে ব্রিজটা ক্রস করে যাব। এখানে অনেক সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে 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 আমাদেরকে নামতে হবে। এই ব্রিজটা দিয়ে আমরা এখন যাচ্ছি এগিয়ে। আর সামনেও দেখতে পাচ্ছি প্রচুর দোকান রয়েছে প্রসারের, সামনে থেকেও তোমরা কিনতে পারো। আর পিছন দিকে কিন্তু জিনিসের দামগুলো একটু কমই ছিল। মূর্তি, মন্দির যেগুলো ছিল, মন্দিরের যে ফটোগুলো ছিল সেগুলোর দাম ঠিকঠাকই ছিল। এগুলোতে হয়তো একটু বেশি হতে পারে, মন্দিরের সামনেই তো। অলকনন্দা তোমরা জাস্ট দেখো, সামনে থেকে অলকনন্দার কি প্রবল গতিবেগে প্রবাহিত হচ্ছে। এটাই হলো সেই তপ্তকুণ্ড। প্রচণ্ড গরম, তো দেখছো পুরো ধোঁয়া হয়ে আছে। তো এই তপ্তকুণ্ডের জল একটু নিয়ে আমরা এগিয়ে যাব। তো এইমাত্র আমরা তপ্তকুণ্ডের জল নিলাম। ক্যামেরার স্টেবিলিটির একটু প্রবলেম তোমরা পাবে আজকের ভিডিওতে, কারণ আমরা রাত্রেবেলায় দর্শন করছি। তো রাত্রেবেলাতে অপটিমাইজ অত ভালো হয় না। তো এখানে জলটা এত গরম যে হাত দেওয়া যাচ্ছে না। দারুণ দারুণ লাগলো। সন্ধ্যেবেলাতেও তোমরা জাস্ট ভিড়টা দেখো, কি পরিমাণ ভিড় এখানে রয়েছে। তো আমরা বাইরে থেকেই বিষ্ণুদেবের সাথে ছবি তুলে এখান থেকে বেরিয়ে যাবো, কারণ প্রচণ্ড ঠান্ডা আর আমাদের পক্ষে সম্ভব নয় এখানে বেশিক্ষণ থাকা। তো চলো। তো আমরা এখন চলে এসেছি এখানে খেতে। আর আমাদের যেখানে রুম নিয়েছি তার নিচেতেই রেস্টুরেন্ট, তাই জন্য বাইরে কোথাও যেতে হলো না। এটা একটা খুব ভালো ফেসিলিটি। তো এইটার মধ্যে আছে রুটি, নর্মাল রুটি, এটা আছে চিলি পনির, আর ওটা আছে মাটার পনির, আর এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এসব, আর আচার এখন দেওয়া হবে। তো চলো ঝটপট এখন খেয়ে নিই, আর বেশি কথা বলবো না। তো আমরা বদ্রীনাথে আছি, এই হোটেলটা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো, আমরা আছি হোটেল ভেঙ্কটেশে, যেটা একদম জাস্ট হাইওয়ে থেকে পাশেই। আর সব থেকে ভালো ব্যাপার, এর পাশেই এদের নিজস্ব একটা রেস্টুরেন্ট আছে নিচেতে, যেখানে তোমরা দারুণ দারুণ টেস্টি খাবার পেয়ে যাবে এত ঠান্ডার মধ্যে। আমাদের তো প্রচণ্ড ভালো লেগেছে। আর তার সঙ্গে খুব কম বাজেটে এখানে তোমরা রুমও পেয়ে যাবে। তো তোমরা চাইলে এখানে আসতে পারো, কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিওগুলো কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট করে জানিও, আর একটা লাইকও করে দিও, সাবস্ক্রাইবও করে দিও। তো চলো আজ মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।